Hello everybody, welcome to the way of solution. This is Arabul Rahman. Students, আজ 29 জুলাই 2026 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকের পর্বেও আমরা রেগুলার যেমন কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করে থাকি, আজকেও আমরা বিগত 24 ঘন্টা এবং বিগত কয়েক দিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলির উপর থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন্স নিয়ে চর্চা করব। সো অবশ্যই শেষ পর্যন্ত সকলে পর্বটি দেখবে যেমন প্রতিদিন দেখো, এবং আজকেও আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব ডেইলি যেমন করে থাকি। সো ইচ অ্যান্ড এভরিবডি পর্বটিতে লাইক করো। আজ সকাল সকাল তোমাদের সামনে সম্মুখে হাজির হয়েছি ক্লাস করার জন্য, সো তার জন্যই কিন্তু একটা করে লাইক করতে হবে। একদমই এনার্জেটিক সকালবেলার ক্লাসে সকলকে আরো একবার স্বাগতম। চলো আজ আমরা দেখে নিই কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। প্রথম কোশ্চেন্স ইম্পর্টেন্ট বলা হচ্ছে, ওকে, প্রথম কোশ্চেন্সে বলা হচ্ছে সরকার সম্প্রতি কত টাকার পলিমার ব্যাংক নোটের জন্য আরবিআই এর প্রস্তাব অনুমোদন করেছে। দেখো, পলিমার ব্যাংক নোট আমরা জানি আমাদের বর্তমানে যে ব্যাংকের টাকার নোটগুলো আছে সেগুলো কাগজের তৈরি, এবং কাগজের নোট খুব সহজেই কিন্তু ছিঁড়ে যায়, ফেটে যায়। তার জন্য সম্প্রতিকালে আরবিআই তারা কি করলো, তারা সম্প্রতিকালে একটা পলিমার নোট তৈরি করার প্রস্তাব দিয়েছে। কিসের পলিমার নোট তৈরি করার প্রস্তাব দিয়েছে? 10 টাকা এবং 20 টাকার পলিমার নোট আমরা কিন্তু আপকামিং মার্কেটে দেখতে পেতে চলেছি। বলা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভস আরবিআই প্রপোজাল ফর 10 and 20 রুপি পলিমার ব্যাংক নোটস। আমরা এই পলিমার ব্যাংক নোটটা খুব শীঘ্রই বাজারে দেখতে পাবো। এটা একটা এক্সপেরিমেন্ট বেসে কিন্তু লঞ্চ করা হবে। কেন লঞ্চ করা হবে বুঝতেই পারছো, আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের কাগজের নোট কিন্তু রিপ্লেস হতে চলেছে, এবং আমরা আপকামিং সময়ে 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোটও কিন্তু পলিমার নোট দেখতে পেতে পারি। শুধু 10 টাকা এবং 20 টাকাটাকে জাস্ট এক্সপেরিমেন্টের বেসিসে কিন্তু লঞ্চ করা হচ্ছে। পরের প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক বাঘ দিবস কত তারিখে পালিত হয়ে থাকে? ইন্টারন্যাশনাল গ্লোবাল টাইগার ডে বা আন্তর্জাতিক বাঘ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? সকলে উত্তর করে ফেলো। আজকের দিনে অর্থাৎ 29 জুলাই প্রতি বছরে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস বা বাঘ দিবস। দেখো, বলা হচ্ছে গ্লোবাল টাইগার ডে অফটেন কল্ড ইন্টারন্যাশনাল টাইগার ডে, যেটাকে আমরা বিশ্ব বা গ্লোবাল টাইগার ডে বলি, সেটাকে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল টাইগার ডে বলা হয়ে থাকে। ব্যাঘ্র দিবস ইজ অ্যান অ্যানুয়াল সেলিব্রেশন টু রাইজেস অ্যাওয়ারনেস ফর দ্য টাইগার কনজারভেশন হেল্ড অ্যানুয়ালি অন 29 জুলাই। আমরা জানি বাঘ হচ্ছে একটা বিপন্ন প্রাণী, এন্ডেঞ্জার্ড প্রাণী, তো বাঘ সংরক্ষণ করা কিন্তু প্রয়োজন। তাই বাঘকে সংরক্ষণ করতে, বাঘ সংরক্ষণের সচেতনতা বাড়াতে সম্প্রতিকালে আমরা দেখব, সম্প্রতি নয় প্রতি বছরই কিন্তু 29 জুলাই পালন করা হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। অত্যন্ত ইম্পর্টেন্ট ভিভিআই একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা এটাকে বলতে পারো। এরপরের প্রশ্ন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কোন উপসাগরীয় দেশের সাথে একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রি গুলো আছে, গালফ কান্ট্রি বলতে এখানে বোঝানো হচ্ছে পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত যে দেশগুলো আছে, যেমন কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইয়েমেন, ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোকে আমরা বলে থাকি কি জানো, এই দেশগুলোকে বলা হয়ে থাকে দ্য গালফ কান্ট্রি। তো এই গালফ কান্ট্রির মধ্যে কোন দেশের সাথে সম্প্রতি সৌদি আরব একটি ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে সৌদি আরবের সাথে, যেটা এই গালফ রিজনের একটা খুব বড় কান্ট্রি। দেখো, দ্য ইউএস এন্ড সৌদি আরব হ্যাভ সাইন্ড এ ল্যান্ডমার্ক ডিল that will allow the Gulf Kingdom to develop a civilian nuclear program. তো সৌদি আরব এই চুক্তিটা স্বাক্ষর করেছে, এর ফলে সৌদি আরব কিন্তু একটা বিশেষ অনুমতি পেয়েছে। কি অনুমতি? সৌদি আরব এবার থেকে বেসামরিক, মানে শুধুমাত্র এনার্জি শক্তি উৎপাদনের জন্য পরমাণু শক্তি উৎপাদন করতে পারে। এই অনুমোদনটা সম্প্রতি ইউএস তাকে দিয়েছে, এবং বলা হচ্ছে এই যে এগ্রিমেন্ট, এটাকে 123 অর্থাৎ 123 চুক্তি বলা হচ্ছে। সৌদি আরবের পারমাণবিক শক্তি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলির জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করে এটি। এর ফলে সৌদি আরবের জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করার পাশাপাশি মার্কিন শিল্প খাত, শ্রমিক এবং সরবরাহ ব্যবস্থা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এই চুক্তিটার নাম কি? 123 এগ্রিমেন্ট বলা হচ্ছে এই চুক্তিটাকে। অলরাইট, সৌদি আরব করেছে এটা। এবং ইরানের সাথেও আমরা দেখব রিসেন্ট টাইমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চুক্তি করার চেষ্টা করেছিল,
বাট ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয়নি, পরবর্তীতে আমরা দেখব সেটা ভেস্তে গেছে। এরপরে সম্প্রতি লোকসভায় পেশ করা অ্যান্টি পেপার লিক বিল বা বিলে জড়িতদের সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে? সম্প্রতিকালে তোমরা নিশ্চয়ই জানো নিট পেপার লিক সহ বিভিন্ন পেপার লিক হওয়ার কারণে রিসেন্টলি ভারতবর্ষের স্টুডেন্টস এবং একটা খুব বড় প্রোটেস্ট আমরা পুরো ভারতবর্ষ জুড়ে বিশেষ করে দিল্লিতে আমরা দেখতে পেয়েছি, এবং যার ফলে ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান তিনি রিজাইন দিয়েছেন, নতুন শিক্ষামন্ত্রীও কিন্তু অ্যাপয়েন্ট হয়ে গেছেন, এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অ্যাসুরেন্স দিয়েছিলেন প্রোটেস্টারদের যে অ্যান্টি পেপার লিক বিলটাকে আরো শক্তিশালী করা হবে এবং সাথে সাথে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হবে এবং একটা বিশেষ কিন্তু কমিটি তৈরি করা হবে। এই সমস্ত বিষয়ের অ্যাসুরেন্স দেওয়া হয় এবং সম্প্রতিকালে লোকসভায় পেশ করা হয়েছে অ্যান্টি পেপার লিক বিল। এই যে অ্যান্টি পেপার লিক বিল পেশ করা হলো লোকসভাতে, সেই অ্যান্টি পেপার লিক বিলে জড়িতদের যারা জড়িত থাকবে তাদের সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে জানো? অ্যান্সার হচ্ছে 10 বছরের কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। বলা হচ্ছে দ্য বিল সিক্স দ্য স্ট্রেংথ দ্য অ্যান্টি পেপার লিক ল উইথ স্ট্রিকার 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 পানিশমেন্ট অফ আপ টু 10 years imprisonment and a fine up to 15 lakhs রেস 15 লাখ। তো বলা হচ্ছে ডেয়ার স্টুডেন্টস সম্প্রতি যে অ্যান্টি পেপার লিক বিল সেটাকে আরো শক্তিশালী করা হয়েছে এবং এখানে খুব কঠিন কিছু শাস্তির কথা বলা হয়েছে পেপার লিকের সাথে জড়িত যারা থাকবে তাদের জন্য। শাস্তিগুলো কি কি? যারা পেপার লিকের সাথে জড়িত থাকবে তাদের 10 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। হ্যাঁ, এন্ড বলা হচ্ছে ফাইন মানে জরিমানা, জরিমানা কত? প্রায় 50 লক্ষ টাকার জরিমানার কথা এখানে বলা হয়েছে এই বিলটাতে। খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবে। এটা কোথায় পেশ হয়েছে? লোকসভাতে পেশ হয়েছে এই বিলটা। 2026 সালে কমনওয়েলথ গেমসের শর্ট পুট ইভেন্টে সোনা জিতেছেন কোন খেলোয়াড়? ভারতের শর্ট পুট একটি ইভেন্টের নাম। হ্যাঁ, তো সম্প্রতিকালে শর্ট পুট এই যে 2026-এ গ্লাসগো বলে একটা জায়গা, সেখানে আমরা দেখছি কমনওয়েলথ গেমস হচ্ছে। অলরেডি মীরাবাই চানু সেখানে পদক জিতেছেন, আমরা আগেও আলোচনা করেছি, কয়েকদিন গতকালকেই আলোচনা করেছি। তো সেখানে শর্টপুট ইভেন্টে ভারতের যিনি শর্টপুট ইভেন্টে পদক জিতেছেন, সোনার পদক জিতেছেন এবং ইতিহাস গড়েছেন, তিনি হলেন শর্মিলা ধনকর। বলা হচ্ছে হোম মিনিস্টার অমিত শাহ, HM অমিত শাহ, স্পোর্টস মিনিস্টার মনসুখ মান্ডভিয়া দুজনে কনগ্রাচুলেট শর্মিলা ধনকর অন প্যারা অ্যাথলেটিক্স গোল্ড অ্যাট কমনওয়েলথ গেমস। তো কমনওয়েলথ এর প্যারা অ্যাথলেটিক্স বলে যে খেলা হয়ে থাকে, যারা ফিজিক্যালি ডিসেবল তাদেরকে প্যারা অ্যাথলিট বলা হয়, সেই প্যারা অ্যাথলেটিক্সদের মধ্য থেকে শর্টপুট ইভেন্টে, শর্টপুট একটা খেলা, প্যারা অ্যাথলেটিক্সরা মানে এমনি সাধারণ প্লেয়ারও খেলতে পারে, বাট প্যারা অ্যাথলেটিক্সদের মধ্য থেকে শর্টপুট ইভেন্টে পদক জিতেছেন শর্মিলা ধনকর। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে শর্মিলা ধনকর প্রথম মহিলা প্যারা অ্যাথলিটস যিনি সোনা জিতেছেন, মানে খুব বড় একটা অ্যাচিভমেন্ট গড়েছেন। প্রথম মহিলা প্যারা অ্যাথলিট যিনি একটা সোনার পদক জিতেছেন শর্টপুট ইভেন্টে, তিনি হলেন শর্মিলা ধনকর। বলা হচ্ছে সম্প্রতিকালে কমনওয়েলথ গেমসে বেশ মানে গতকাল থেকে আজকের মধ্যে বেশ কয়েকজন পদক জিতেছে এবং কিছু অ্যাচিভমেন্ট গড়েছে। তাদের মধ্যে আছে ডিয়ার স্টুডেন্টস ওয়েট লিফটার জ্ঞানেশ্বরী যাদব। জ্ঞানেশ্বরী যাদব ক্লিনচেস সিলভার মেডেল ইন ওমেন্স 53 কেজি ক্যাটাগরি। মহিলাদের 53 কেজির ক্যাটাগরিতে জ্ঞানেশ্বরী যাদব একটা রৌপ্য পদক জিতেছে। তিনি একজন ভার উত্তোলক বা ওয়েট লিফটার। ওকে, এরপরে ভাল্লুরি অজয়া বাবু ইনিও একটা সিলভার মেডেল জিতেছেন মেন্স অর্থাৎ পুরুষদের 79 কেজি ওয়েট লিফটিং ভার উত্তোলনের যে ক্যাটাগরি সেটাতে। কমনওয়েলথ গেমস 2026 অ্যাথলেটিক্স সর্ভেশ কুশারে লেপস টু এ সিলভার ইন হাই জাম্প। তো ইনি কিন্তু যে সর্ভেশ কুশারে তিনিও একটা কিন্তু জিতেছেন রৌপ্য পদক এবং সেই রৌপ্য পদকটা তিনি জিতেছেন হাই জাম্প খেলাতে। এবং বলা হচ্ছে কমনওয়েলথ গেমস সুইমিং খেলাতে মানে সাঁতারে 2 টাইম অলিম্পিয়ান, 2বার অলিম্পিক্স গেমসে পার্টিসিপেট করা সাজান পারাকাশ কোয়ালিফাই ফর মেন্স 200 মিটার বাটারফ্লাই ফাইনাল। তো ফাইনালে তিনি প্রবেশ করেছেন পুরুষদের 200 মিটারের বাটারফ্লাই যে ইভেন্ট আছে সুইমিং বা সাঁতারে সেটাতে। এই হচ্ছে রিসেন্ট টাইমে কমনওয়েলথ গেমসে আমাদের বেশ কয়েকটা কিন্তু অ্যাচিভমেন্ট, খুব সুন্দর করে হ্যান্ড রিটেন লেখা আছে, এটা দেখে রাখবে। এরপরের কোশ্চেন হচ্ছে সম্প্রতি 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে?
সবাই বলো। সম্প্রতিকালে 16তম হকি ইন্ডিয়ার পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরটা কোথায়? তামিলনাড়ুতে। এটা কোথায় আছে? তামিলনাড়ুতে। কোয়েম্বাটুরকে আমরা অনেক সময় বলে থাকি ডিয়ার স্টুডেন্টস, কি জানো? এটাকে বলা হয় ভারতের, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, হ্যাঁ কি না? দেখো, 16th হকি ইন্ডিয়া জুনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বিগেন্স ইন কোয়েম্বাটোর। এরপরের প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি কোন সশস্ত্র বাহিনীর কর্মীদের গুরুত্বপূর্ণ নীতি সংস্কার উন্মোচন করেছেন? সঠিক উত্তর কি হবে? ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড, ভারতীয় নৌবাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী আর কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। কাদের জন্য একটি বিশেষ নীতি সম্প্রতিকালে উন্মোচন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং? সঠিক উত্তর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য। রক্ষা মন্ত্রী আনভেলস ল্যান্ডমার্ক পলিসি রিফর্মস ফর আইসিজি, মানে ইন্ডিয়ান কোস্ট গার্ড, তাদের পার্সোনাল অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং সেই যারা ইন্ডিয়ান কোস্ট গার্ডের সাথে যুক্ত তারা এবং তাদের ফ্যামিলি বা পরিবারের জন্য সম্প্রতিকালে এটা লঞ্চ করা হয়েছে। দেখো, প্রতিরক্ষা মন্ত্রী ইন্ডিয়ান কোস্ট গার্ডের জন্য দুটি গুরুত্বপূর্ণ নীতি এখানে এনেছেন। দুটি গুরুত্বপূর্ণ নীতি কি কি? নীতিটির লক্ষ্য প্রথমে দেখে রাখো, কর্মকর্তাদের নিয়োগ করা, চাকরির শর্তাবলীতে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করা এবং কর্তব্যরত অবস্থায় সমুদ্র নিখোঁজ হওয়া কর্মীর পরিবারদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের প্রশাসনিক প্রক্রিয়াকে সুবিন্যস্ত করে থাকে। এই যে নতুন আমাদের দুটি নীতি আনা হয়েছে, সেই নীতি এর লক্ষ্য হচ্ছে এটাই। প্রথম নীতিতে বলা হচ্ছে লিঙ্গ সমতা নিশ্চিতকরণ করা, নিয়োগ প্রক্রিয়ায় পুরুষ এবং মহিলাদের জন্য সমান সুযোগ এবং প্রতিযোগিতার কথা বলা হয়েছে। সাথে সাথে চাকরির শর্তাবলীতে কোনো প্রকারের লিঙ্গ ভিত্তিক ডিসক্রিমিনেশন থাকবে না, বৈষম্য থাকবে না। কর্মক্ষেত্রে সমান অধিকার থাকবে পুরুষ এবং মহিলাদের, সমান সুযোগ সুবিধা এবং পদোন্নতির ক্ষেত্রেও যে পদের উন্নতি হয় তার ক্ষেত্রেও সমান সুযোগ থাকবে। আর একটা হচ্ছে নীতিগত সংস্কার। বলা হচ্ছে কর্তব্যরত অবস্থায় কোনো ব্যক্তি বা কোনো ইন্ডিয়ান কোস্ট গার্ডের যদি সদস্য তারা সমুদ্রে হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তাদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা প্রদানের জন্য প্রশাসনিক প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করা হবে। পরিবার যাতে দ্রুত আর্থিক সহায়তা পায় সেই বিষয়ে নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ ইন্ডিয়ান কোস্ট গার্ডকে আরো আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং মানবাধিকার সংস্কার রূপান্তরিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সো গুরুত্বপূর্ণ এই দুটি কিন্তু নীতি সম্প্রতি আনা হয়েছে। এরপরের প্রশ্ন, গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে, আমরা জানি কমনওয়েলথ গেমস সম্প্রতি শুরু হয়েছে। তো গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট কি? ম্যাসকট ক্রেন, ফিনি, ট্রাফিক নাকি ফ্রিজ? সঠিক উত্তর কি হবে? এই হচ্ছে ম্যাসকট। দেখো, এই ম্যাসকটটার নাম কি, যেটা কমনওয়েলথ গেমস এর ম্যাসকট হিসেবে সম্প্রতিকালে উন্মোচন করা হয়েছে 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস এর? সঠিক উত্তরের নাম ফিনি রাখা হয়েছে। As the 23rd edition of the Commonwealth Games began in Glasgow, গ্লাসগোতে 23তম কমনওয়েলথ গেমস এর এডিশন সংস্করণ শুরু হয়েছে। ফিনি দ্য অফিসিয়াল ম্যাসকট ইন গ্লাসগো। ফিনিটা হচ্ছে কি? একটা ইউনিকর্ন। ইউনিকর্ন মানে কি? এক ধরনের ঘোড়ার আকৃতি স্বরূপ প্রাণী। তো ইউনিকর্নের একটা কিন্তু ম্যাসকট, এটা ইউনিকর্নের একটা প্রতিকৃতি যার নাম ফিনি। উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের পর দেশের চতুর্থ রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড বিল পাশ করলো কোন রাজ্য? ইউসিসি। ইউসিসি আমাদের ভারতবর্ষের সংবিধানের 44 নম্বর ধারাতে এর বিধান আছে, মানে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয় ইউসিসির মধ্যে। তো ইউসিসি আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম চালু করেছিল সংবিধান অনুসারে, সেটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, তারপরে গুজরাট, তারপরে আসাম রাজ্য থার্ড রাজ্য হিসাবে এটা চালু করে। হ্যাঁ, গুজরাট এবং আসাম এই বছরেই চালু করেছে, এবং এই বছরে আরো একটা রাজ্য যার নাম হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য তাদের বিধানসভায় ইউসিসি বিলটা পাশ করেছে, এবং মধ্যপ্রদেশ হচ্ছে চতুর্থ রাজ্য যারা ইউসিসি বিলটা পাশ করলো। Okay, the Madhya Pradesh Legislative Assembly passed the Uniform Civil Code Bill, making it the fourth state in India to take this step. তো চতুর্থ রাজ্যে পরিণত হয়েছে ইউসিসি বিল পাশ করায় মধ্যপ্রদেশ। প্রতি বছর বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কত তারিখে পালিত হয়?
জুলাই মাসেই নিশ্চয়ই পালিত হয়, কিন্তু জুলাইয়ের কোন তারিখে পালিত হয়? ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে বা পরিবেশ বা বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস হিসাবে। সঠিক উত্তর হচ্ছে 28শে জুলাই এটা পালন করা হয়ে থাকে। ওকে, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো যারা ডাউনলোড করোনি, এবং অবশ্যই যারা আমাদেরকে ফলো করোনি এখনো বিভিন্ন প্ল্যাটফর্মে, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। অলরাইট সকল স্টুডেন্টস, চলো এরপরে আমরা আজকের একটু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেখি কয়েকটা। বলা হচ্ছে নিচের কোন বাদ্যযন্ত্র এবং বাদকের জোটটি সঠিকভাবে মিলেছে? এর ভিতরে আমরা কিছু বাদ্যযন্ত্রের বাদকদের নাম দেখতে পাচ্ছি। বলা হচ্ছে আসাদ আলী খান সুরবাহার বাদ্যযন্ত্র, পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি, পান্নালাল ঘোষ সেতার, আর আলী আকবর খান হচ্ছে সন্তুর। এখানে মিলছে কোনটা সঠিকভাবে? মিলছে না কোনটা? প্রথমেই তো দেখতে পাচ্ছি পান্নালাল ঘোষ মিলছে না, পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশি বাদ্যযন্ত্রের বাদক। আলী আকবর খান মিলছে না, ইনি হচ্ছেন সরোদ বাদ্যযন্ত্রের বাদক। তাহলে এখানে মিলছে কোনটি? মিলছে এখানে কোনটি, আসাদ আলী নাকি রামনারায়ণ? মিলছে এখানে পণ্ডিত রামনারায়ণ, তিনি একজন সারেঙ্গি বাদ্যযন্ত্রের বাদক, আর আসাদ আলী খান হচ্ছে একজন রুদ্র বীণা বাদক। রুদ্র বীণা বাদক তিনি, জেনে রাখবে। ওকে, চলো এর পরের প্রশ্ন দেখি। রুদ্র বীণার আরো অনেক বাদক আছে, সারেঙ্গির কিন্তু আরো অনেক বাদক দেখতে পাবো। সারেঙ্গির পণ্ডিত রামনারায়ণ, ওস্তাদ শাকুর খান, হ্যাঁ, ওস্তাদ সুলতান খান, বৃন্দা খান, এদের নামও কিন্তু সারেঙ্গির সাথে অ্যাসোসিয়েট। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ ও তার পরবর্তী পরিবর্তনের কথা বলা হয়েছে? আনুমানিক বলা হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধে কে সংযুক্ত ছিলেন? অশোক সংযুক্ত ছিলেন, অশোক কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন। আর এই যে কলিঙ্গ যুদ্ধটা হয়, কলিঙ্গ যুদ্ধ ডেয়ার স্টুডেন্টস, এটা না অশোকের লাইফের ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার। এই যুদ্ধের পরে অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং শান্তির পথে পরিচালিত হয়। তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন উপগুপ্তের হাত ধরে। এবং অশোকের এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এবং কলিঙ্গ যুদ্ধের পরবর্তী পরিবর্তনের কথা বর্ণিত হয়েছে ত্রয়োদশ শিলালিপিতে। আচ্ছা, এটা তোমরা জানো অশোকের না 14টি মুখ্য শিলালিপি ছিল, তার মধ্যে ত্রয়োদশ শিলালিপিতে এটা পাবো আমরা। অশোকের 14টি মুখ্য শিলালিপি এবং 7টা গৌণ শিলালিপি ছিল। এক অণু গ্লুকোজ এর সম্পূর্ণ জারণে সবাত শ্বসনে কত অণু এটিপি? এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ইটস মিন এটাকে আমরা বলতে পারি পাওয়ার বা শক্তি, এটা উৎপন্ন হয়ে থাকে। সবাত শ্বসন, অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় তাকে আমরা বলি সবাত শ্বসন, হ্যাঁ কি না? সো বলা হচ্ছে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে সবাত শ্বসনে কত অণু এটিপি উৎপাদিত হয়? এখানে দেখেই নিয়েছো তোমরা, এটার অ্যান্সার হবে 38 অণু। দেখো, এক অণু গ্লুকোজের সম্পূর্ণ সবাত শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। এর 3টে ধাপ আমরা দেখতে পাবো। সবাত শ্বসনের একদমই প্রথম ধাপ, ফার্স্ট স্টেপের নাম কি জানো? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোথায় হয়? আমাদের কোষের যে সাইটোপ্লাজম। ওকে, তো গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত শ্বসনের ফার্স্ট স্টেপ। গ্লাইকোলাইসিসের মাধ্যমে 8 অণু এটিপি, তারপরে বলা হচ্ছে তোমার অক্সিডেশনের মাধ্যমে, লিঙ্ক রিঅ্যাকশন বা অক্সিডেশনের মাধ্যমে 6 অণু, 6 অণু, এবং ক্রেবস চক্রের মাধ্যমে 24 অণু এটিপি উৎপাদিত হয়। টোটাল 38 অণু এটিপি এখানে উৎপাদিত হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখতে হবে। এরপরে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত? গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আমরা দুই ধরনের পলি দেখতে পাবো। একটা হচ্ছে গঙ্গা নদীর আশেপাশের অঞ্চলে হচ্ছে নবীন পলি, নবীন পলি, আর একটা হচ্ছে গঙ্গা নদীর দূরবর্তী অঞ্চলে আছে প্রাচীন পলি। তো নবীন পলিকে আমরা কি বলি? নবীন পলিকে বলা হয়ে থাকে খাদার, খাদার, আর প্রাচীন পলিকে বলা হয় ভাঙ্গর। তাহলে আমাদের এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে? আমাদের জিজ্ঞাসা করা হয়েছে ভাঙ্গর কোনটি, মানে প্রাচীন পলি কোনটি? প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে ভাঙ্গর বলছি, নবীন পলিকে খাদার বলছি। খাদারটাকে পাঞ্জাব অঞ্চলে বলা হয়ে থাকে, পাঞ্জাবে বলা হয়ে থাকে দেয়ার স্টুডেন্টস কি জানো? বেট, বেট বলা হয়। আর প্রাচীন পলি ভাঙ্গরটাকে বলা হয়ে থাকে পাঞ্জাবে, পাঞ্জাবে এটাকে বলা হয়ে থাকে ধায়া, ধায়া। ওকে,
সোমদেবের কথাশরীত সাগর গ্রন্থটি কোন ভাষায় রচিত? সোমদেব কাশ্মীরি একজন বিখ্যাত পণ্ডিত লেখক ছিলেন। সোমদেব একটা বই লিখেছিলেন, গ্রন্থ লিখেছিলেন, যার নাম কথা শরীত সাগর। এন্ড এই কথা শরীত সাগর গ্রন্থের যে মূল ভাষা সেটা ছিল সংস্কৃত ভাষা। অপশন সি রাইট অ্যান্সার। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের বিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম উৎস? কোন ভাবে আমাদের ভারতবর্ষে এনার্জি, বিদ্যুৎ সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়? জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি নাকি সৌর বিদ্যুৎ? জলবিদ্যুৎকে জেনে রাখবে আমরা অনেক সময় বলে থাকি সাদা কয়লা বা হোয়াইট কোল। তাপবিদ্যুৎ উৎপাদন আমাদের ভারতে সব থেকে বেশি হয়। এর মধ্যে মহারাষ্ট্র সর্বাধিক তাপবিদ্যুৎ উৎপাদন করে। ওকে, মহারাষ্ট্র সব থেকে বেশি পরিমাণে তাপবিদ্যুৎ উৎপাদন করে। আর তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতে মেনলি ইউজ করা হয়ে থাকে কয়লা। কয়লা পুড়িয়েই কিন্তু তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। তো কয়লা থেকে অ্যাকচুয়ালি তাপবিদ্যুতের শক্তিটা উৎপাদিত হচ্ছে। রাজ্যসভায় কত অংশ সদস্য প্রতি 2 বছর পর অবসর নেন? রাজ্যসভার কত অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর পর অবসর নিয়ে থাকেন? রাজ্যসভার 1/3 মানে এক তৃতীয়াংশ 1/3 সদস্য ডেড স্টুডেন্টস প্রতি 2 বছর অন্তর অন্তর অবসর নেয়। কিরানা ঘরনা এটি গায়কিতে স্বর প্রক্ষেপণ এবং সুরের মিহি আবেগঘন প্রয়োগের উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়ে থাকে কিরানা ঘরনাতে। এই ঘরনার কিংবদন্তি প্রতিষ্ঠাতা বা প্রধান পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন? এত বড় করে দেয়া হয়েছে, 5 লাইনের কোশ্চেন, 4 লাইনের কোশ্চেন। দেখো কোশ্চেন তো অনেক বড়, বাট কোশ্চেন তুমি যদি লাইন দেখো, কোশ্চেন এখান থেকে এইটুকু, এতগুলো তথ্য তোমাকে দেয়া হয়েছে। মানে রেল এসএসসির পরীক্ষায় এটা সিমিলার বিষয় দেয়া হয়ে থাকে। এখানে আমরা ডব্লিউবিসিএস, রেল, এসএসসির পরীক্ষায় দেখবো এক্সট্রা তথ্য কোশ্চেন্স এর ভিতরে তোমাকে কনফিউজিং করার জন্য দেয়া হবে। ওকে, সো সেটা একটু দেখতে হবে, তোমার রুট ওয়ার্ডটা বার করতে হবে। কিরানা ঘরনার প্রতিষ্ঠাতা কে? এই 3টে শব্দ হচ্ছে ডেয়ার স্টুডেন্টস কোশ্চেন্স। বাকি সব ফালতু কথা, এখানে ফালতু না মানে কথা, বাট এই কথাগুলো না জানলেও উত্তর করা যায়। কিরানা ঘরনার প্রতিষ্ঠাতাকে, এই 4টে শব্দ। তো এই 4টে শব্দ যদি আমরা দেখি শব্দগুচ্ছ থেকে, এখানে উস্তাদ আব্দুল করিম খান নাম আসবে। উস্তাদ আব্দুল করিম খান কিরানা ঘরনার প্রতিষ্ঠাতা ছিলেন। এরপরের প্রশ্ন, উত্তরপ্রদেশের রাজধানী কি? আগের কোশ্চেনটা যতটা কঠিন ছিল তার পরের কোশ্চেন ততটা সহজ। উত্তরপ্রদেশ রাজ্য। উত্তরপ্রদেশ এই রাজ্যটা সবচেয়ে জনবহুল রাজ্য ভারতবর্ষের। এবং এই রাজ্যটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এই রাজ্যের না সবচেয়ে বেশি রাজ্যের সাথে সীমানা আছে। হ্যাঁ, তো এই রাজ্যের সব থেকে বেশি রাজ্যের সাথে সীমানা আছে। কতগুলি? 8টি রাজ্যের সাথে সীমানা আছে এই রাজ্যের। এবং এই রাজ্যের রাজধানী হচ্ছে লখনৌ। লখনৌটা একটা নদীর তীরে আছে, যেটা গঙ্গার একটা বাম তীরের উপনদী গোমতী নদীর তীরে এটা অবস্থিত, লখনৌ শহরটা। মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত আছে? মাউন্ট এভারেস্ট বিশ্বের সব থেকে উচ্চতম পর্বতশৃঙ্গ, 8848.8 মিটার উঁচু একটা পর্বতশৃঙ্গ হচ্ছে এটা, যেটা অবস্থিত আছে নেপাল এবং চীন সীমান্তে, হিমালয় পর্বত। একটা বাড়ির কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে। কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু জানাবে। আচ্ছা, ইচ অ্যান্ড এভরিবডি যারা পর্বটিতে ডেলি দেখছো, ডেলি ওয়াচ করছো, আজকে তো সশরীরে তোমাদের সামনে ক্লাস করলাম, তো অবশ্যই সকলকে বলবো ডু ফলো আস
এভরিবডি সকলে আমাদেরকে ফলো করতে থাকো এইভাবে, তোমাদের জন্য আমরা এরকম রেগুলার কিন্তু ক্লাস নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ এরকম পরীক্ষার ওরিয়েন্টেড কোশ্চেন্স, বাছাই করা কোশ্চেন্স নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ অল।